Hello and welcome to the video lecture on acid-base chemistry as seen for organic compounds. Last video lecture গুলোতে আমরা different factors যেটা রিলেটিভ অ্যাসিডিটি এবং বেসিসিটিকে কন্ট্রোল করে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা ইন্ডাকটিভ এফেক্ট, ফিল্ড এফেক্ট এবং রেজোনেন্স এফেক্ট তাদের অ্যাসিডিটি এবং বেসিসিটিকে কিভাবে কন্ট্রোল তারা করতে পারে এবং সেই ফ্যাক্টরগুলো দিয়ে কিভাবে একটা গিভেন সিরিজ অফ কম্পাউন্ডসের অ্যাসিডিটি এবং রিলেটিভ বেসিসিটি নিয়ে আমরা অ্যাটলিস্ট কোয়ালিটেটিভ কিছু আলোচনা করতে পারি, সেগুলো আমরা ডিসকাস করেছি। এখন যে ফ্যাক্টরটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এর আগে আমরা হাইড্রোজেন বন্ডিং নিয়ে ডিসকাশন করেছি in the regard of the physical properties of organic compounds like melting point, boiling point, solubility in different solvents, সেটা কিভাবে হাইড্রোজেন বন্ডিং দিয়ে কন্ট্রোলড হয় সেগুলো আমাদের জানা আছে। Hydrogen bonding also plays a very critical role in determining the acidity of a compound or basicity of a compound. Let us take a few concrete examples. Here we have 4 carboxylic acids: orthohydroxybenzoic acid, which is also known as salicylic acid, metahydroxybenzoic acid, benzoic acid, and parahydroxybenzoic acid. এদের পিকে দেখলে বোঝা যাচ্ছে যে from left to right the pK is increasing and therefore the acidity is decreasing. Salicylic acid is the strongest of this series, followed by metahydroxybenzoic acid, and then benzoic acid. The weakest acid is the parahydroxybenzoic acid. তো প্যারাহাইড্রক্সিবেঞ্জোইক অ্যাসিডের ইনফ্যাক্ট কেন সেটা উইকেস্ট অ্যাসিড এটা ন্যাশনালাইজ করাটা আমাদের পক্ষে রিলেটিভলি ইজি। দ্যাট ইজ বিকজ এই যে ওইচ গ্রুপটা আছে এটা হচ্ছে প্লাস আর এফেক্ট শো করে। ওইচ গ্রুপ প্লাস আর এফেক্ট শো করে, এটা রেজোন্যান্সের থ্রু দিয়ে ইলেকট্রন ডোনেট করে। তো এদের যে কনজুগেট বেসগুলো সেগুলোতে যদি আমরা নেগেটিভ চার্জের ডেন্সিটি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্যারাহাইড্রক্সিবেঞ্জোইক অ্যাসিডের যে কনজুগেট বেস অর্থাৎ প্যারাহাইড্রক্সিবেঞ্জোয়েট, সেখানে ওইচ রেজোন্যান্স এফেক্ট শো করছে এবং তার ফলে এই কার্বক্সিলেটের উপরে নেগেটিভ চার্জের ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে, which has therefore a greater tendency of protonation, and therefore we can say that the parahydroxybenzoate is a stronger base compared to any other conjugate base derived from the other three, and therefore parahydroxybenzoic acid would be the weakest acid. আর কোনো ফার্দার ডিসকাশনে যাওয়ার আগে একটা পয়েন্ট একটু বলে নেওয়া দরকার। বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, একটাই অ্যাসিডিক প্রোটন আছে। স্যালিসাইলিক অ্যাসিড, মেটা এবং প্যারাহাইড্রক্সিবেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি দুটো অ্যাসিডিক প্রোটন আছে, একটা হচ্ছে CO2H, একটা হচ্ছে OH। তো আমরা এটা আগেই পড়ে এসেছি যে কার্বক্সিলিক অ্যাসিডের পিকে ফেনলিক ওইচের পিকে থেকে কম হবে। ইন আদার ওয়ার্ডস, কার্বক্সিলিক অ্যাসিডস আর ফার স্ট্রঙ্গার অ্যাসিড কম্পেয়ার টু ফেনলিক ওইচ। তাহলে এখানে যদি হাইড্রক্সিবেঞ্জোইক অ্যাসিডের মধ্যে যদি বেস দেওয়া হয়, তো ফার্স্ট ডিপ্রোটনেশনটা উড বি অবভিয়াসলি ফ্রম দি CO2H গ্রুপস, নট ফ্রম দি ফেনলিক ওইচ। সেই জন্য আমরা কনজুগেট বেস যখন আঁকছি তখন আমরা CO2 মাইনাস লিখছি, নট CO2HO মাইনাস। দ্যাট উড বি like deprotonating the weaker acid in spite of the presence of the stronger acid. Okay, তো বেঞ্জোইক অ্যাসিডের তো আমরা জানি তার কনজুগেট বেস হচ্ছে বেঞ্জোয়েট, সেখানে ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স ক্যানোনিকাল আছে এবং এখানে এই ধরনের কোনো ইলেকট্রন রিলিজিং গ্রুপ প্যারা পজিশনে নেই। তাহলে এর উপরে নেগেটিভ চার্জের ডেন্সিটি রিলেটিভলি কম, এর প্রোটন খাওয়ার টেন্ডেন্সি রিলেটিভলি কম, তার ফলে বেঞ্জোইক অ্যাসিড প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের থেকে স্ট্রঙ্গার। What about the OH at the meta position? So if you look at the OH at the meta position, then this OH should exert its plus R effect. তো এই যদি প্লাস আর এফেক্ট শো করে তাহলে এইখানে, এইখানে এবং এইখানে এই তিনটে জায়গায় তুমি রিংয়ের নেগেটিভ চার্জকে রেজোনেন্স ক্যানোনিকালে দেখতে পাবে, বাট নট অন দ্য CO2 মাইনাস গ্রুপ, যেটা আমরা প্যারাহাইড্রক্সি বেঞ্জোয়েটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। হুইচ মিনস যে এই জায়গায়
ইলেকট্রনের ডেন্সিটি প্যারাহাইড্রক্সি বেঞ্জয়েটে যতটা বেড়েছে ততটা কিন্তু বাড়ছে না, তার কারণ ওইচ মেটা পজিশনে আছে, সে এই কার্বনিলের সঙ্গে কনজুগেশনে আসতে পারছে না। মোরওভার মেটা পজিশনে থাকার ফলে ওইচ নিজের মাইনাস আই এফেক্টটা দেখাচ্ছে, তার ফলে এটা সর্ট অফ খানিকটা লিটল বিট বিহেভিং লাইক ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইনস্টেড অফ প্যারা পজিশনে থাকা ওইচ যেটা নাকি স্ট্রংলি ইলেকট্রন রিলিজিং গ্রুপের মতো বিহেভ করছে। অ্যাজ এ রেজাল্ট এই মেটা হাইড্রক্সি বেঞ্জয়েটের প্রোটনেশনের টেন্ডেন্সি কম, এটা রিলেটিভলি উইকার বেস অ্যান্ড ইট ইজ ইনফ্যাক্ট উইকার বেস কম্পেয়ার টু বেঞ্জোয়েট, এবং সেটা আমরা পিকে ভ্যালু থেকে দেখতে পাচ্ছি। এবার সো স্লাইটলি পিকে ভ্যালুটা একটু কম, তার মানে মেটা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড ইজ এ লিটল বিট স্ট্রঙ্গার অ্যাসিড কম্পেয়ার টু বেঞ্জোইক অ্যাসিড। সো অ্যাসিডিটি অর্ডার যদি সাজাই আমরা এই তিনটের মধ্যে, তাহলে আমরা মেটা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড ফলোড বাই বেঞ্জোইক অ্যাসিড ফলোড বাই প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, from left to right the acidity will in fact decrease. তো এখানে তো হাইড্রোজেন বন্ডিং এর কোনো কথা এখনো বলা হলো না, বাট ফার্স্ট মেম্বারটা এখনো বাকি আছে, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড বা অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, এর পিকে 3 এর কাছে, সো স্ট্রংগেস্ট অ্যাসিড অফ দিস লট। তো এটা কি করে, এটার আমরা কি করে ব্যাখ্যা করব? তো এখানে আমরা ফার্স্টে ব্যাখ্যা করতে পারি এইভাবে যে ওই যদি অর্থ পজিশনে থাকে তাহলে তার রেজোন্যান্স এফেক্ট যখন দেখাবে, তো সে তাহলে তার এই এই ধরনের রেজোন্যান্স কিন্তু হওয়ার কথা, তাই না? এই ধরনের রেজোন্যান্স যদি হয় তাহলে এই নেগেটিভ চার্জের ডেন্সিটি বা ইলেকট্রনের ডেন্সিটি CO2 মাইনাসের উপরে বেড়ে যাবে এবং তার ফলে এর প্রোটনেশন টেন্ডেন্সি বেড়ে যাবে, অর্থাৎ এটা স্ট্রঙ্গার বেস হয়ে যাবে, অর্থাৎ অ্যাসিড হিসেবে এটা উইকার হওয়ার কথা। ওইচ অর্থ এবং প্যারা পজিশনে থাকলে কার্বনিলের সঙ্গে কনজুগেশন আসতে পারবে এবং অ্যাসিডিটিকে কমিয়ে দেওয়ার কথা। বাট হোয়াট উই আর সিইং ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এটা সবচেয়ে স্ট্রং অ্যাসিড, এটা সবচেয়ে স্ট্রং অ্যাসিড, তাহলে রেজোন্যান্স এফেক্ট নিশ্চয়ই ডমিনেন্ট ফ্যাক্টর নয়। ইন্ডাকটিভ এফেক্ট কি হতে পারে? ইন্ডাকটিভ এফেক্ট তো অবভিয়াসলি অর্থটার ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে, মাইনাস আই এফেক্টটা সবচেয়ে বেশি দেখাবে ওইচ, কারণ ওর ডিস্টেন্স CO2 মাইনাসের থেকে সবচেয়ে কম। কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা রয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এই যে ফেনলিক ওইচের যে হাইড্রোজেনটা, সেটা এই CO2 মাইনাসের অক্সিজেনের সাথে একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনে এন্টার করে, যেটাকে আমরা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বলি, এবং সেটা একটা 6 সেন্টার্ড সাইক্লিক স্ট্রাকচারের থ্রু দিয়ে স্টেবিলাইজ করে দেয় দি কনজুগেট বেসকে। হাউ ইজ ইট স্টেবিলাইজিং? এখানে নেগেটিভ চার্জ আছে, সেই নেগেটিভ চার্জের কিছু অংশ, a little bit of that negative charge is shared by this hydrogen, and এখানে যে বন্ডটা আছে এটা obviously not a formal covalent bond but a electrostatic attraction, and therefore এই ইলেকট্রন ডেন্সিটি কিছুটা এই হাইড্রোজেন শেয়ার করছে। তো দ্যাট ইজ বেসিক্যালি সেইং যে নেগেটিভ চার্জটা ডিসপার্স হচ্ছে। নেগেটিভ চার্জ যদি ডিসপার্সড হয় তাহলে তো সেটা তো ভালো, সিস্টেম তো স্টেবিলাইজড হবে। এখানে একটা অ্যাডিশনাল বন্ডিং ইন্টারাকশন হচ্ছে, ফলে ওভারঅল কনজুগেট বেস ইজ গেটিং স্টেবিলাইজড। অ্যাজ এ রেজাল্ট এই CO2 মাইনাসের প্রোটনেশনের টেন্ডেন্সি কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ স্যালিসাইলেট বা অর্থো হাইড্রক্সি বেঞ্জোয়েট সেটা হচ্ছে উইকেস্ট বেস অফ অল দি কনজুগেট বেসেস অ্যাভেলেবল ফ্রম দিস সিরিজ। কারণ এখানে যদি তুমি CO2 মাইনাস করো, তার সাথে এটা ডিস্টেন্স এত বেশি যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে না, এখানেও হবে না। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কেবলমাত্র স্যালিসাইলিক অ্যাসিডের ক্ষেত্রে হবে এবং সেটা কনজুগেট বেসকে স্টেবিলাইজ করবে, এবং তার ফলে স্যালিসাইলিক অ্যাসিডের অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে। দেয়ারফর আমরা এখান থেকে একটা সর্ট অফ একটা প্রেডিকশন করতে পারি এবং ভেরিফাই করতে পারি যে আমাদের প্রেডিকশনটা ঠিক হলো কিনা। আমরা এখানে নিয়েছিলাম অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, এবার আমরা যদি 2,6 ডাইহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড নিই, অর্থাৎ দুদিকে দুটো OH লাগিয়ে দিই, তাহলে আমাদের অ্যাসিডিটির ব্যাপারে আমাদের একটা প্রেডিকশন যদি করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে সেখানে এই CO2 মাইনাসটা এই তার ডান দিক এবং তার বাঁ দিক দুদিকেই হাইড্রোজেন বন্ডিং এ পার্টিসিপেট করতে পারে দুটো ফেনোলিক OH গ্রুপ থাকার ফলে, এবং এর ফলে এই কার্বক্সিলেটটা উইল বি এক্সেপশনালি স্টেবিলাইজড, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট 2,6 ডাইহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের কার্বক্সিলেটের প্রোটনেশন টেন্ডেন্সি উইল বি ভেরি ভেরি লো, and it will be a very weak base, therefore it should be a much stronger acid compared to salicylic acid. pK ভ্যালু গুলো দেখা যায়, yes it is true, এটা 3 এর কাছে, এটা 1.3 এর কাছে, therefore আরেকটা হাইড্রক্সি গ্রুপের ইনক্লুশনের ফলে এর অ্যাসিডিটি কিন্তু আরো বেশি বেড়ে গেছে।
এবং সেটা আনডাউটেডলি হাইড্রোজেন বন্ডিং ইজ প্লেইং আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ডিটারমাইনিং দি অ্যাসিডিটি। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যদি কনজুগেট বেসে হাইড্রোজেন বন্ডিং থাকে, এই ধরনের কার্বক্সিলেট সিস্টেম, সেটা হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে স্টেবিলাইজড হয়ে যেতে পারে। ইন আদার ওয়ার্ডস, দ্য নেগেটিভ চার্জের ডেন্সিটি ডিসপার্স হতে পারে এবং কনজুগেট বেসটা উইকার বেস হবে, তাহলে অ্যাসিডটা স্ট্রঙ্গার অ্যাসিড হবে কম্পেয়ার টু সাম সিচুয়েশন যেখানে এই ধরনের ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং নেই। ওকে, আরো আরো একটুখানি এগোনো যাক। এবার আমরা OH এর বদলে আমি যদি এই সিস্টেমটাকে মিথক্সি দিই, when I replace this hydrogen with a methyl group, the intramolecular hydrogen bonding disappears. যেখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং ছিল অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিড, সেই জায়গাতে যদি আমি OH এর জায়গায় OMe দিয়ে দিই, তাহলে হাইড্রোজেন বন্ডিং ডিসঅ্যাপিয়ার করে যাবে। অর্থাৎ এখানে অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড এবং অর্থ মিথক্সি বেঞ্জয়িক অ্যাসিড, এদের কিন্তু অ্যাসিডিটির একটা বড় ডিফারেন্স আমি এক্সপেক্ট করবো, বিকজ OH এর প্লাস আর মাইনাস আই এফেক্ট আর OMe প্লাস আর মাইনাস আই এফেক্ট এরা মোটামুটি কাছাকাছি। বাট OH হাইড্রোজেন বন্ডিং করতে পারে, হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড প্রমোট করতে পারে, OMe সেটা করতে পারে না। তার ফলে আমি যদি অর্থ পজিশনে OH এর জায়গায় OMe নিয়ে আসি, অ্যাসিডিটি, দুটো কম্পাউন্ডের অ্যাসিডিটির একটা বড় ডিফারেন্স দেখতে পাওয়া যাবে, বিকজ ওয়ান কম্পাউন্ড ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ড, দি আদার ক্যান নট। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, যদি আমরা অর্থ ডেরিভেটিভগুলো নিই, যেখানে OH আছে সেখানে পিকে ভ্যালু হচ্ছে 3 এর কাছে, আর যেখানে OMe আছে সেখানে অবভিয়াসলি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং নেই, স্টেবিলাইজেশন অফ দি কনজুগেট বেস নেই, তারপরে দেখো পিকে ভ্যালু কিন্তু উঠে গেছে। অর্থাৎ অর্থ মিথক্সি বেঞ্জয়িক অ্যাসিড সেটা হচ্ছে উইকার অ্যাসিড কম্পেয়ার টু অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। যদি প্যারা এবং মেটাটা দেখো, তাহলে কিন্তু অত বিরাট ডিফারেন্স তুমি পাবে না। তার কারণ প্যারা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড বা মেটা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং ফ্যাক্টর নয়, সেটা প্যারামিথক্সির ক্ষেত্রেও নয়। মিথক্সি গ্রুপ বা হাইড্রক্সি গ্রুপের প্লাস আর মাইনাস আই এইসব এফেক্টগুলোই ওর অ্যাসিডিটিগুলোকে কন্ট্রোল করে, ওইসব কম্পাউন্ড। তো সেটা তো OMe থাকলে যা, OH থাকলেও তাই। দেয়ারফর এদের অ্যাসিডিটি কিন্তু মোটামুটি খুব কাছাকাছি, ভেরি ভেরি ক্লোজ। বাট অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে ইউ ক্যান সি যে সেটা অনেক বেশি অ্যাসিডিক, আর মেটা অর্থো মিথক্সি বেঞ্জয়িক অ্যাসিডের ক্ষেত্রে সেটা রিলেটিভলি উইকার অ্যাসিড। এখানে একটা পয়েন্ট বলার আছে, সেটা হচ্ছে যে এইখানে যেরকম মেটা এবং অর্থের মধ্যে অ্যাসিডিটির একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, মেটা এবং প্যারার মধ্যে অ্যাসিডিটির ডিফারেন্স দেখতে পাচ্ছি, এখানে মেটা এবং অর্থ একই রকম অ্যাসিডিক সেটা জেনারেলি লোকে এক্সপেক্ট করে না। তার কারণ অর্থ পজিশনে OMe থাকলে এবং মেটা পজিশনে OMe থাকলে তাদের প্লাস আর এফেক্ট একরকমভাবে অপারেট করে না। বাট দিস ইজ এগেইন অ্যান অ্যানোমালাস রেজাল্ট, এবং এটা আমরা আগেও দেখেছিলাম যে অর্থ পজিশনে কোনো সাবস্টিটিউয়েন্ট থাকলে ডিফারেন্ট ফ্যাক্টরস কাজ করতে শুরু করে, স্টেরিক এফেক্ট, সলভেশন অফ দি কনজুগেট বেস, এটসেট্রা এটসেট্রা। এই ফ্যাক্টরগুলোকে ডিসার্ন করা এবং তাদেরকে ডিসক্রিমিনেট করাটা একটু মুশকিল আছে, তাদের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট নয় এটা বলা অত সহজ নয়। ইটস নট লাইক যে ক্লিয়ার কাট হাইড্রোজেন বন্ডিং এর মতো কোনো জিনিস এখানে কাজ করছে। দেয়ারফর এটাকে আমরা ওই অর্থ এফেক্ট বলে খানিকটা অ্যানোমালাস রেজাল্টটাকে খানিকটা জাস্টিফাই করার চেষ্টা করি। আচ্ছা, এবার নেক্সট পয়েন্টটা হচ্ছে যে আমি প্রথমেই বললাম যে এই ধরনের হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের দুটো প্রোটন আছে অ্যাসিডিক, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, একটা হচ্ছে OH। তো যদি আমরা প্যারাহাইড্রক্সি বেঞ্জয়েট এবং অর্থো হাইড্রক্সি বেঞ্জয়েট বা স্যালিসাইলেট এদের সেকেন্ড ডিপ্রোটনেশনটার কথা ভাবি, তো সেকেন্ড ডিপ্রোটনেশন মানে আমি এবার ফেনলিক OH-টাকে সরিয়ে দেওয়ার কথা ভাবছি, অর্থাৎ এইবার এই অ্যানায়নটা নিজে হচ্ছে অ্যাসিড। তো অবভিয়াসলি এখানে এই পিকে ভ্যালুগুলো অনেক অনেক উঁচু হবে কার্বক্সিলিক অ্যাসিডের তুলনায়, এবং এদের এদের পিকে ভ্যালুগুলো ইনফ্যাক্ট ফেনলের কাছাকাছি অ্যাজ ইট ইজ। কিন্তু এই দুটোর পিকে ভ্যালু একরকম নয় এবং হওয়ার কথাও নয়। এর পিকে ভ্যালু হচ্ছে 12.37 ফর দি ডিপ্রোটনেশন অফ দিস ফেনলিক OH অ্যান্ড এটার 9.31 ফর দ্য ডিপ্রোটনেশন অফ দিস ফেনলিক OH। Obviously you cannot deprotonate this phenolic OH before deprotonating this CO2H। অর্থাৎ তোমাকে যদি এই অ্যানায়ন তৈরি করতে হয়, এখান থেকে যদি এই ধরনের ডাই অ্যানায়ন তৈরি করতে হয়, তো তোমাকে দুই ইকুইভ্যালেন্ট বেস দিতে হবে। প্রথম ইকুইভ্যালেন্ট বেসটা কার্বক্সিলিক অ্যাসিডকে ডিপ্রোটনেট করবে, সেকেন্ড ইকুইভ্যালেন্টটা OH-কে ডিপ্রোটনেট করবে। তো এদের মধ্যে তার মানে আমি বুঝতে পারছি যে স্যালিসাইলেট ইজ এ উইকার অ্যাসিড কম্পেয়ার টু প্যারাহাইড্রক্সি বেঞ্জয়েট। এটার ব্যাখ্যা কি হবে? এটার ব্যাখ্যা হচ্ছে যে কোয়াইট সিম্পলি
এইখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে, কনজুগেট বেস স্টেবিলাইজড, কনজুগেট বেস যেখানে আমি CO2H কে ডিপ্রোটনেট করে বানিয়েছি। এবার একে যদি আমি অ্যাসিড হিসেবে কাজ করাতে চাই, তাহলে আই হ্যাভ টু টেক দিস হাইড্রোজেন আউট, but this hydrogen is already happily engaged in the intramolecular hydrogen bonding, and therefore it will be rather difficult to remove this hydrogen, because this six centered intramolecular hydrogen bonded network এটা কিন্তু মলিকিউলকে স্টেবিলাইজ করছে। সো স্টেবিলিটিকে নষ্ট করে এই হাইড্রোজেনকে যদি তুমি আয়নাইজ করতে চাও, তো তাহলে সেটা মলিকিউলটা রেজিস্ট করবে এবং তার অ্যাসিডিটি কম হবে। ওকে, অন দি আদার হ্যান্ড প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক এর ক্ষেত্রে এই ধরনের কোনো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং তো নেই, তাহলে এই হাইড্রোজেনটা রিলেটিভলি ইজিলি তুমি বের করে দিতে পারো, এবং যদি বের করে দিতে পারো তাহলে এখানে মাইনাস হবে। এবার এখানে যেই মাইনাস হলো, এখানে খেয়াল করে দেখো আই হ্যাভ কার্বনিল। ওকে, তো এই জায়গায় যদি এরকম কার্বনিল থাকে, তাহলে ও এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, তারপরে এখানে যাবে, তার মানে রেজোন্যান্স স্টেবিলাইজেশন হচ্ছে, অর্থাৎ CO2 মাইনাস গ্রুপটা মাইনাস আর এফেক্ট শো করছে। সেটা তার এখানেও শো করার কথা, কারণ অর্থতে আছে, বাট হাইড্রোজেন বন্ডিং ইজ সো ইম্পর্টেন্ট যে এখানে মাইনাস আর এফেক্ট থাকলেও সেটা অ্যাসিডিটিকে বাড়াবে না, এবং প্যারাহাইড্রক্সি বেঞ্জোয়েট উইল এমার্জ অ্যাজ দ্য স্ট্রঙ্গার অ্যাসিড অফ দ্য টু, বিকজ প্যারাহাইড্রক্সি বেঞ্জোয়েটে হাইড্রোজেন এই ধরনের কোনো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং টন্ডিং এর মধ্যে পার্টিসিপেট করছেই না। তাহলে আমাদের ওভারঅল ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা স্যালিসাইলিক অ্যাসিডের ক্ষেত্রে বলছি যে সেটা প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে তার ফার্স্ট আয়োনাইজেশন, অর্থাৎ এই CO2H কে আয়োনাইজ করাটা মোর ফেভারেবল, কারণ সেখানে কনজুগেট বেস রেজোন্যান্স স্টেবিলাইজ। আবার ওই একই, সরি রেজোন্যান্স স্টেবিলাইজ না, স্টেবিলাইজ বাই হাইড্রোজেন বন্ডিং। আবার ওই একই হাইড্রোজেন বন্ডিং ইজ রেসপন্সিবল ফর stabilization of this anion, so that removal of this proton becomes difficult. Therefore second ionization কিন্তু ওই একই হাইড্রোজেন বন্ডিং এর জন্য is unfavorable. আরেকটা পয়েন্ট এখানে বলা যায়, সেটা হচ্ছে যে তুমি যে ডাইয়ান আয়ন বানিয়েছো সেখানে দুটো নেগেটিভ চার্জ খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছে, ফলে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হবে, তার ফলে তার প্রোটনেশন টেন্ডেন্সি বেশি হয়। ইন্টারেস্টিংলি তুমি এখানে যদি H+ দাও, তাহলে কোন সেন্টারটা মোর বেসিক? অবভিয়াসলি ফেনক্সাইড মোর বেসিক, কার্বক্সিলেট যেহেতু রেজোন্যান্স স্টেবিলাইজ তার বেসিসিটি কম, তার মানে ফার্স্টে প্রোটনেটটা এখানে ঢুকবে, তার মানে তুমি এই কম্পাউন্ডটা পাবে। তারপরে যদি আবার প্রোটনেশন করো তাহলে এখানে ঢুকবে, তখন তুমি এই কম্পাউন্ডটা পাবে। আর প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড বেঞ্জোয়েটের ক্ষেত্রে ল্যাক অফ হাইড্রোজেন বন্ডিং, এখানে যখন মাইনাস চার্জ তৈরি হবে, দুটো মাইনাস চার্জ অনেক দূরে আছে, এই সব দিক থেকেই ঠিকই আছে। প্যারাহাইড্রক্সি বেঞ্জোয়েট তার protonation tendency is relatively lower compared to orthohydroxybenzoate. Parahydroxybenzoate থেকে derived dianion protonation tendency is relatively lower compared to the dianion or the conjugate base received from generated from the salicylate. তাহলে এর protonation tendency বেশি, এখানে মাইনাস থাকলে তার protonation tendency কম, তার মানে এই phenolic OH-টা more acidic এই phenolic OH-এর তুলনায়, যেটা আমরা এখানে আরেকবার লিখেছি। pKa1 of salicylic acid is lower than pKa1 of parahydroxybenzoic acid. অর্থাৎ salicylic acid is a stronger acid compared to parahydroxybenzoic acid. But pKa2 of salicylic acid বা বলা উচিত pKa of salicylate is greater than pKa2 of parahydroxybenzoic acid বা বলা উচিত pKa of parahydroxybenzoate. তার মানে CO2H গ্রুপটা more acidic for salicylic acid, but phenolic OH group is more acidic for parahydroxybenzoic acid. এরকমই একটা এক্সাম্পল হচ্ছে ফিউমারিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড। এরা ডায়াস্টেরিওআইসোমেরিক, দেখেই বোঝা যাচ্ছে। একটা কার্বন কার্বন ডাবল বন্ডেড, একটা টার্মিনাসে CO2H আর একটা টার্মিনাসে একটা CO2H, তারা একবার সিস একবার ট্রান্স। ফিউমারিক অ্যাসিড হচ্ছে ট্রান্স, ম্যালিক অ্যাসিড হচ্ছে সিস। এটা মনে রাখার উপায় হচ্ছে, কি করে মনে রাখবো যে ফিউমারিকটা হচ্ছে ট্রান্স বা ই আইসোমার আর ম্যালেইকটা জেড আইসোমার? এটা মনে রাখার উপায়, সহজ উপায় হচ্ছে যে ম্যালেইক অ্যাসিডের অ্যানহাইড্রাইড হয়, ম্যালেইক অ্যানহাইড্রাইড, এই কথাটা মনে রাখবো। ম্যালেইক অ্যানহাইড্রাইড, তো অ্যানহাইড্রাইড হতে গেলে দুটো CO2H থেকে জল বার করতে হয়, এবং জল যদি বার করতে হয় তাহলে ইন্ট্রামলিকিউলারলি এলিমিনেট করতে হবে জলকে। তো দুটো CO2H যদি কাছাকাছি না থাকে তাহলে কি করে জলটা এলিমিনেটেড হবে? হবে না। তার মানে সিস আইসোমারটা হচ্ছে ম্যালেইক অ্যাসিড, যার থেকে জল বার করে ম্যালেইক অ্যানহাইড্রাইড তৈরি করা যায়। ফিউমারিক অ্যানহাইড্রাইড বলে কোনো জিনিস হয় না।
ফিউমারিক অ্যানহাইড্রাইট তৈরি করা সম্ভব নয়, তার কারণ দুটো CO2H উল্টো দিকে আছে, এখানে একটা 5 মেম্বার অ্যানহাইড্রাইট রিং আমরা তৈরি করতে পারবো না, যেটা ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে করতে পারবো। যাই হোক, এভাবে তুমি মনে রাখতে পারো বা যেরকম ভাবে তোমার সুবিধা। তো এখানেও অবভিয়াসলি দুটো CO2H গ্রুপ আছে, ফার্স্ট পিকেট আর লোয়ার, সেকেন্ড পিকেট আর হায়ার, কিন্তু পিকেট গুলো সব আলাদা। দেখো, ফিউমারিক অ্যাসিডের তুলনায় ম্যালেইক অ্যাসিড তার ফার্স্ট পিকেটার নিচে আছে, তার মানে ম্যালেইক অ্যাসিডের ফার্স্ট পিকে লোয়ার, এবং ম্যালেইক অ্যাসিড ইজ এ স্ট্রঙ্গার অ্যাসিড কম্পেয়ার টু ফিউমারিক অ্যাসিড। বাট ওয়ান্স ইউ হ্যাভ ডিপ্রোটনেটেড, তখন তোমার হাতে আছে ম্যালেট, যে কোনো একটা CO2H কে তুমি বাদ দিতে পারো, মানে আয়োনাইজ করতে পারো। আর এখানেও তাই, যে কোনো একটা CO2H কে তুমি আয়োনাইজ করতে পারো, ম্যালেট তৈরি হলো, আর এখান থেকে তৈরি হলো ফিউমারেট। তাহলে আরো একটা CO2H আছে, সেই CO2H-টাকে যদি রিপ্রোটেট করো তাহলে সেকেন্ড পিকেটা আসবে। সেকেন্ড পিকেটা কিন্তু আবার এর ক্ষেত্রে লোয়ার, অর্থাৎ ম্যালেইক অ্যাসিড ফিউমারিক অ্যাসিডের থেকে স্ট্রঙ্গার অ্যাসিড হতে পারে, কিন্তু ম্যালেট ইজ এ উইকার অ্যাসিড কম্পেয়ার টু ফিউমারেট। তো এইটা আমাদের এক্সপ্লেন করতে হবে, অর্থাৎ এই দুটোর মধ্যে ডিফারেন্সটা ছোট। এর ফার্স্ট পিকেটা হায়ার, সেকেন্ড পিকেটা রিলেটিভলি লোয়ার। নট টু সে যে সেকেন্ড পিকেটা ফার্স্ট পিকের থেকে লোয়ার, সেটা হতে পারে না, কারণ সেকেন্ড পিকেটা যদি ফার্স্ট পিকের থেকে লোয়ার হয় তাহলে সেকেন্ড পিকেটা সেকেন্ড পিকে হবে না, ওটাই ফার্স্ট পিকে হবে। বাট এর ডিফারেন্স ইজ স্মলার বিকজ ইট ইজ রিলেটিভলি লোয়ার অ্যান্ড ইট ইজ রিলেটিভলি হায়ার রিলেটিভ টু দ্যাট ওয়ান। এর আবার উইথ রেসপেক্ট টু ফিউমারিক অ্যাসিড ফার্স্ট পিকে অনেক লো অ্যান্ড সেকেন্ড পিকে অনেক হাই, তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করে করবো? তা আয়োনাইজেশন কনজুগেট বেস তো দেখতে হবে। তো ম্যালেটের ক্ষেত্রে তো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, সেটা আমরা অবভিয়াসলি এই ফিউমারেটের ক্ষেত্রে পাবো না, তার কারণ দুটো CO2H গ্রুপ উল্টো দিকে আছে, যে কারণে এখান থেকে অ্যানহাইড্রাইট ফর্মেশন হয় না, দুটো CO2H গ্রুপের প্রক্সিমিটি নেই। সে একই কারণে এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে, আর এখানে হবে না, এখানে হবে আর এখানটায় হবে না, এখানে এখানে হবে মানে কনজুগেট বেস টাইপ। তো এখানে কনজুগেট বেস থেকে সেটা তো আমরা পাবো না। তাহলে যদি না পাই, তাহলে এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং তো এই নেগেটিভ চার্জটাকে ডিসপার্স করতে সাহায্য করে, so that is a stabilizing interaction, so on, and therefore we can say যে it's a it's a good situation for the malate, not such a good situation for the fumarate. And you can understand, therefore this malate will have a lower tendency to regain a proton, and therefore malate will be a weaker base, and therefore malic acid will be a stronger acid than fumaric acid. ট্রান্সডায়াস্টিরিয়াসমারের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু আমরা দেখতে পাবো না, সিসডায়াস্টিরিয়াসমারটা আমরা দেখতে পাবো। তো ঠিকই আছে, পিকে কম আছে। এবং ওই একই লজিকে ঠিক যেটা ঘটেছিল তোমার স্যালিসাইলেটের ক্ষেত্রে, যে হাইড্রোজেনটা যদি হাইড্রোজেন বন্ডিং নেটওয়ার্কের পার্ট হয়, তাহলে তাকে টেনে বার করা যাবে না। দেখো, এই হাইড্রোজেনকে যদি তুমি টেনে বার করতে চাও তো বের করতে পারবে না, কারণ এই হাইড্রোজেন অলরেডি বসে আছে এখানে, বসে আছে না, তো ওখানে অলরেডি স্টেবিলাইজড অবস্থায় রয়েছে, এটাকে বার করতে গেলে কষ্ট হবে। পিকে ভ্যালুটা একটু হায়ার হবে কম্পেয়ার টু এখানে, যেখানে এই হাইড্রোজেনটা কোনো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ে আটকে বসে নেই, তাহলে এর পিকে কিন্তু লোয়ার হওয়ার কথা কম্পেয়ার টু এর পিকে, এবং ঠিক তাই হয়েছে, 4.38 6.8। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দুটো CO2 মাইনাস গ্রুপ তৈরি হলো মিডিয়াম, তোমার কম্পাউন্ডের মধ্যে দুটো CO2 মাইনাস সি কিন্তু কাছাকাছি আছে, সি স্ট্যাস্টিওয়াইসোমার, সো দে উইল বি লাইক রিপেলিং ইচ আদার ইলেকট্রোস্ট্যাটিক্যালি। তার ফলে এইটার অথবা এইটার যে কোনো একটার প্রোটনেশন টেন্ডেন্সি উইল বি হায়ার বিকজ অফ দি প্রেজেন্স অফ দি আদার কার্বক্সিলেট। অন দি আদার হ্যান্ড ট্রান্সডায়াস্টিওয়াইসোমারে দে আর ফার্দার অ্যাপার্ট ফ্রম ইচ আদার, এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন এই জায়গার তুলনায় অনেকটা কম, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট উই ক্যান সে যে এর প্রোটনেশন টেন্ডেন্সি অনেক বেশি, এর প্রোটনেশন টেন্ডেন্সি অনেক কম, দেয়ারফোর ম্যালিক অ্যাসিডের সেকেন্ড পিকে ইজ হায়ার, ফিউমারিক অ্যাসিডের সেকেন্ড পিকে ইজ রিলেটিভলি লোয়ার। তার মানে CO2H group of malic acid is stronger acid than the CO2H group of fumaric acid. However, the second CO2H group of malic acid, অথবা the CO2H group of malate is a weaker acid than the second CO2H group of fumaric acid or the CO2H group of fumarate. So এটা পরীক্ষায় অনেকবার এসছে, এবং এইটা থেকে লজিক্যালি এটা ফলো করে যে দুটো CO2H গ্রুপের মধ্যে পিকে এর ডিফারেন্স সেটা ফিউমারিক অ্যাসিডে কম আর ম্যালিক অ্যাসিডে বেশি। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল। নাইট্রো গ্রুপ তো অ্যাসিডিফাইং এফেক্ট করে, অ্যাসিডিফাইং অ্যাসিড স্ট্রেনদেনিং বা অ্যাসিডিফাইং এফেক্ট শো করে, কারণ তার মাইনাস আর এফেক্ট আছে, তো এটা একটা টিপিক্যাল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে ফাংশন করে। তো এর যে পিকে ভ্যালুগুলো সেটা দেখলে দেখা যায় যে এটা 7.23, এটা 7.15, তার মানে অর্থ পজিশনে থাকলে রিলেটিভলি উইকার অ্যাসিড, প্যারা পজিশনে থাকলে রিলেটিভলি স্ট্রঙ্গার অ্যাসিড।
এটা আমাদের ইনটুইশনের বিরোধী, কারণ ইলেকট্রনিক এফেক্ট যদি আমরা দেখাই তাহলে এটা মাইনাস আর, এটাও মাইনাস আর, এটা মাইনাস আই, এটাও মাইনাস আই, তো মাইনাস আই তো অর্থ পজিশনে থাকলে বেটার হবে, স্ট্রঙ্গার হবে। তার ফলে এখানে যদি আমি ও মাইনাস বানাই তাহলে মাইনাস আই এফেক্টটা অ্যাটলিস্ট এই নাইট্রোর জন্য এই মাইনাস চার্জকে ডিলোকালাইজ করতে হেল্প করবে, এবং তাহলে তার অ্যাসিডিটি স্ট্রঙ্গার হওয়ার কথা। কনজুগেট বেস যদি স্টেবিলাইজড হয় তো অ্যাসিডিটি স্ট্রঙ্গার হওয়ার কথা। তো পিকে ভ্যালু কেন বেশি হচ্ছে? পিকে ভ্যালুটা বেশি হচ্ছে কেন? তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা দেখছিলাম, ওখানে আমরা দেখছিলাম কনজুগেট বেসগুলোতে হাইড্রোজেন বন্ডিং, তাই না? এখানে আমরা দেখবো যে অ্যাসিডের মধ্যেই হাইড্রোজেন বন্ডিং হয়ে বসে আছে, ঠিক এই সিচুয়েশনটা। এটাকে যদি তুমি অ্যাসিড বলো তাহলে তো এর অ্যাসিডের হাইড্রোজেন বন্ডিং হয়ে আছে, বেরোতে চাইছে না। তো এখানে অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে এ কিন্তু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এ পার্টিসিপেট করছে, যেটা প্যারা নাইট্রোফেনলের ক্ষেত্রে সেটা করতে পারবে না। অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে সেই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আটকে বসে আছে, তো একই কারণে সেই হাইড্রোজেন এখান থেকে বেরোতে চাইবে না। যদি বেরিয়ে যায় এখানটায় মাইনাস চার্জ তৈরি হবে, এখানে মাইনাস চার্জ তৈরি হলে দুটো নেগেটিভ চার্জ কাছাকাছি চলে আসছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। একই লজিকে আমরা প্যারানাইট্রোফেনল এবং অর্থোনাইট্রোফেনলটাকেও ব্যাখ্যা করতে পারি। ভিসিনাল ডাইয়ল, জেমিনাল ডাইয়ল। ভিসিনাল ডাইয়ল মানে দুটো পাশাপাশি কার্বনের উপর ওইচ আছে, জেমিনাল ডাইয়ল মানে একই কার্বনের উপরে ওইচ আছে। তো এবার তাদের যদি অ্যাসিডিটি দেখো তাহলে দেখা যায় যে ভিসিনাল ডাইয়ল, জেমিনাল ডাইয়ল এরা দুটোই কিন্তু নর্মাল অ্যালকোহল যেটা তার থেকে বেশি অ্যাসিডিক। তার কারণ ভিসিনাল ডাইয়লের কনজুগেট বেসে একটা ওইচকে ডিপ্রোটনেট করে আমরা যদি ও মাইনাস বানাই তাহলে এখানে সুন্দর 5 মেম্বার হাইড্রোজেন বন্ডিং, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হতে পারে। জেমিনাল ডাইয়লের একটা ওইচকে ডিপ্রোটনেট করে যদি ও মাইনাস বানাই তাহলে এখানে সুন্দর 4 মেম্বার রিং দিয়ে হতে পারে। দিস ওয়ান ইজ আ লিটল বিট বেটার, দিস ওয়ান ইজ নট সো। হাউএভার মাইনাস আই এফেক্টটা এখানে আরো বেশি স্ট্রঙ্গার হবে। তার ফলে পিকে ভ্যালু না দেখলে এটা বোঝা মুশকিল যে হাইড্রোজেন বন্ডিং এর রিং সাইজটা ইম্পর্টেন্ট নাকি ইন্ডাকটিভ এফেক্টটা ইম্পর্টেন্ট। বাট হোয়াট ইজ গিভেন যে ভিসিনাল এবং জেমিনাল ডাইয়লের কনজুগেট বেসগুলো কিন্তু হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে উইল বি লাইক মোর স্টেবিলাইজড কম্পেয়ার টু নর্মাল অ্যালকোহল, যেখানে অ্যালকক্সাইড তৈরি হবে এবং এখানে এই ধরনের কোনো হাইড্রোজেন বন্ডিং করার মতো তেমন কেউ নেই এখানে। তো সেটা দেখো, দেখা যাচ্ছে যে তুমি যদি টার্সিয়ারি বিউটানল নাও তার পিকে হচ্ছে 16.5 এর কাছে, উইচ ইজ অলমোস্ট লাইক 16-17 এই রেঞ্জে আছে, ঠিকই আছে। দিস ইজ কল্ড পিনাকল, হুইচ ইজ আ হুইচ ইজ আ ভিসিনাল ডাইয়ল। তার দুটো ওয়েজ ইকুইভ্যালেন্ট, আমরা একটা ওয়েজ পিকে এটা দেখছি, তাহলে এটাকে আমরা সিলেক্ট করেছি, এটাকেও নেওয়া যেত। 14.8 দেয়ারফর পিকে নেমেছে, তার মানে অ্যাসিডিটি বেড়েছে। আর দিস ওয়ান ইজ দ্য হাইড্রেট অফ ফর্মালডিহাইড। এটা তুমি যখন কার্বনিল কেমিস্ট্রি পড়বে তখন তুমি দেখবে যে ফর্মালডিহাইডকে এমনি রাখা যায় না, সে হাইড্রেট ফর্মে থাকে, এবং মার্কেটিংও হাইড্রেট ফর্মেই করা হয়। ফর্মালিন সলিউশন বলে যেটা বিক্রি হয় সেটা বেসিক্যালি ফর্মালডিহাইডের হাইড্রেট। তো এই হাইড্রেটটা এটার পিকে কিন্তু আরও নেমে গেছে। সো ইন্ডাকটিভ এফেক্ট ইজ ইম্পর্টেন্ট, হাইড্রোজেন বন্ডিং ইন দ্য কনজুগেট বেস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দেয়ারফর উই হ্যাভ দিস অর্ডার। নাও নেক্সট চলে আসি আমরা, এখনো পর্যন্ত আমরা হাইড্রোজেন বন্ডিং এর অ্যাসিডিটিতে এফেক্ট দেখেছি, এবার আমরা চলে আসি বেসিসিটিতে। হাইড্রোজেন বন্ডিং বেসিসিটিকে কিভাবে এফেক্ট করে। এখানে একটা জিনিস আমাদের ইন্টারেস্টিং একটা জিনিস আমাদের একটু দেখতে হবে, সেটা হচ্ছে প্রোটন স্পঞ্জ। প্রোটন স্পঞ্জ নামটা একটু অদ্ভুত। প্রোটন স্পঞ্জ হচ্ছে একটা ফিউজড রিং অ্যারোম্যাটিক ডাইয়ামিন যাদের আনইউজুয়ালি হাই বেসিসিটি আছে। প্রথম যে প্রোটন স্পঞ্জটা বানানো হয়েছিল সেটা অলরিচ কেমিক্যাল কোম্পানি বানিয়েছিল, তারাই নাম দেয় প্রোটন স্পঞ্জ। সেটার নাম হচ্ছে 18-bis, বিস মানে 2 ডাইমিথাইল অ্যামিনো, অর্থাৎ দুটো ডাইমিথাইল অ্যামিনো গ্রুপ আছে। ন্যাফথালিন, ন্যাফথালিন সিস্টেমের নাম্বারিং এইভাবে হয়, এটা 1, 2, 3, 4, 5, এই রিং জাংচারটা বাদ দেয়, 5, 6, 7, 8, তারপরে 9 এবং 10। তাহলে 1 এবং 8 এই দুই পজিশনে দুটো এনএমিটো গ্রুপ আছে, তাহলে 18-bis ডাইমিথাইল অ্যামিনো ন্যাফথালিন, এটাকে ছোট করে DMAN বলা হয়। ওরা দেখেছিল এই কম্পাউন্ডটা বানানোর পরে যে এই কম্পাউন্ডের অস্বাভাবিক হাই বেসিসিটি, এবং এই বেসিসিটিটা এরকম যে একে একবার প্রোটন খাইয়ে দিলে সেই প্রোটনকে ওর থেকে ছাড়িয়ে বের করাটা মুশকিল। সো যেরকম কোনো জায়গায় কোনো লিকুইড স্পিল হলে, কোনো জল টল কিছু পড়ে গেলে আমরা যেরকম স্পঞ্জ দিয়ে সেটাকে তুলে নিই, এবং তারপরে সেই স্পঞ্জ থেকে সেই জলটাকে সম্পূর্ণ বের করতে আমাদের যথেষ্ট কষ্ট হয়, বিকজ স্পঞ্জকে তুমি যতই নিংড়ো না কেন পুরো জলটা স্পঞ্জ কখনো ছাড়ে না। তো তুমি ভাবতে পারো যে এই জলটা হচ্ছে প্রোটন, অ্যানালজিটা হচ্ছে আমি, যে জলটা অ্যাজ ই প্রোটন, আর এই স্পঞ্জ যেটা দিয়ে ওই রিয়াকশন মিডিয়াম থেকে প্রোটনকে মপ আপ করে নেওয়া হবে বা শুষে নেওয়া হবে বা সাক করে নেওয়া হবে, সেটা হলো
তোমার এই প্রোটন স্পঞ্জ, ওই জন্য নামটা দিয়েছে প্রোটন স্পঞ্জ। প্রোটনকে স্পঞ্জের মতো টেনে নেয়, স্পঞ্জ যেরকম জলকে টেনে নেয় সেরকম ও প্রোটনকে টেনে নেয়। তো এদের এদের অনেক ভ্যারিয়েশনও হয়েছে, ইনফ্যাক্ট বহু রকমের 1,8 ডাই অ্যামিনো ন্যাপথালিন বেসড ডেরিভেটিভ বানানো হয়েছে। এখানে আমরা একটা সিরিজ অফ কম্পাউন্ডস দেখছি যেখানে দেখা যাচ্ছে যে যদি NMe2 দুটো নাইট্রোজেনের উপরে তুমি রাখো তাহলে তার বেসিসিটিটা অস্বাভাবিক বেশি, কিন্তু যদি তুমি এই নাইট্রোজেনটা বা এই নাইট্রোজেনটার উপরে দুটো মিথাইল না রেখে একটা মিথাইল রাখো, একটা হাইড্রোজেন রাখো, তাহলে তার বেসিসিটি কিন্তু মোর অর লেস মোটামুটি কাছাকাছি ভ্যারি করে। একটা টিপিক্যাল অ্যারোমেটিক অ্যামিন হচ্ছে NN ডাইমিথাইল অ্যানিলিন, সেখানে নাইট্রোজেনের লোন পেয়ার রেজোনেন্স স্টেবিলাইজড, এবং এখানে যেহেতু কনজুগেশনে রয়েছে তাই এর প্রোটনেশন টেন্ডেন্সি উইল বি মাচ লেস কম্পেয়ার টু এনি টার্সিয়ারি অ্যালকিল অ্যামিন। টার্সিয়ারি অ্যালকিল অ্যামিনগুলোর 10-11 কাছাকাছি আমরা তার কনজুগেট অ্যাসিডের পিকে দেখতে পাই, এর কনজুগেট অ্যাসিডের পিকে হচ্ছে 5.20, therefore this is a far weaker base compared to say cyclohexylamine or NN dimethyl cyclohexylamine etc etc। যদি আমরা ন্যাফথালিন সিস্টেমে চলে যাই, এই দুটো যদি NH2 থাকে তো ইনফ্যাক্ট এর কনজুগেট অ্যাসিড স্ট্রঙ্গার হয়ে গেছে, এবং স্ট্রঙ্গার হয়ে যাওয়ার জন্য ইনফ্যাক্ট উই হ্যাভ আ drop in pK, therefore the basicity is actually lower, so the nitrogen lone pairs is actually less available। কিন্তু এর উপর যদি আমি মিথাইল আস্তে 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 লোড আপ করতে থাকি তাহলে কিন্তু পিকেটা, কনজুগেট অ্যাসিডের পিকেটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু সেটা খুব রিলেটিভলি আস্তে আস্তে বাড়ছে, এটা মনোটোনাস ইনক্রিজ হচ্ছে। বাট দিস টাইম যখন আমরা চারখানা মিথাইল, চারটে হাইড্রোজেনকে সরিয়ে চারখানা মিথাইল নিয়ে চলে আসবো, তো তখন ওটা দুম করে অলমোস্ট 10⁻6 টাইমস বেড়ে যাচ্ছে। তাহলে এর যে অস্বাভাবিক বেসিসিটি, এর কারণটা কনজুগেট অ্যাসিডটা সো উইক দ্যাট দিস ইজ আ ভেরি হাই মোস্ট বেসিক সাবস্টেন্স কম্পেয়ার টু দিস ওয়ান। দিস ইজ লাইক 10⁻7 টাইমস মোর বেসিক, অ্যান্ড কম্পেয়ার টু দিস ওয়ান ইজ লাইক 10⁸ টাইমস মোর বেসিক। সো হোয়াট ইজ হ্যাপেনিং? তো এখানে দুটো জিনিস হবে, একটা হচ্ছে এইখানে যে দুটো NMe2 গ্রুপ চলে এসছে তাদের মধ্যে লোন পেয়ারের রিপালশন আছে। ইন দ্য ফ্রি বেস দেয়ার ইজ আ লোন পেয়ার রিপালশন, অ্যান্ড যখন আমি এটাকে হাইড্রোজেন একটা অ্যামিনো গ্রুপকে প্রোটনেট করে দেবো, NMe2 গ্রুপকে প্রোটনেট করে দেবো, তখন যে কনজুগেট অ্যাসিডটা হবে সেই কনজুগেট অ্যাসিডটা ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং দিয়ে স্টেবিলাইজড হবে, এবং এইখানে যে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটা ছিল সেই রিপালশনটা কিন্তু এখানে চলে যাবে। এখন তুমি কথা বলতেই পারো যে তার এই রিপালশন তো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সব জায়গাতেই তো আছে, কিন্তু NMe2 গ্রুপটা স্পেশাল কেন? সেখানে কি মিথাইলের প্লাস আই এফেক্ট কাজ করছে, সামহাউ বেসিসিটি বাড়িয়ে দিচ্ছে? সেটা একটা ফ্যাক্টর তো হতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এইখানে যে হাইড্রোজেনগুলো আছে সেই হাইড্রোজেনগুলো কিন্তু ইনফ্যাক্ট তাদের সঙ্গে এদের স্টেরিক হিন্ড্রেন্স একটা আছে, সেটা এখানে যদি NH2 থাকে তাহলে অত স্টেরিক হিন্ড্রেন্স নেই। এবার এই হাইড্রোজেনগুলোর সাথে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য তাহলে এই NMe2 গ্রুপটা হয়তো একটু এদিকে সরে আসার চেষ্টা করবে, NH2 যতটা এই দিক ঘেঁষে থাকতে পারে, তাহলে NMe2 একটু হয়তো এদিকে সরবে, এই হাইড্রোজেনের সঙ্গে স্টেরিক হিন্ড্রেন্সে এটা হয়তো একটু এদিকে সরবে, তার মানে এদের মধ্যে খুব এরা কাছাকাছি চলে আসার একটা টেন্ডেন্সি আছে, এবং সেই ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটা ইনফ্যাক্ট দেখা দেবে ইন দ্য ফ্রি বেস হুইচ ক্যান বি রিলিজড in the protonated form, and the protonated form is also intramolecularly hydrogen bonded। সো এই জায়গাটাতে আমরা সেটাই বলেছি যে NMe2 গ্রুপগুলোর মধ্যে যে প্রবলেম এবং কনজুগেট বেসের মধ্যে, কনজুগেট অ্যাসিডের মধ্যে যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং স্টেবিলাইজেশন, সেগুলো আমরা অলরেডি আলোচনা করলাম। সেকেন্ড আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে এই C1 এবং C8 তুমি বুঝতেই পারছো, মানে আঁকতে গেলে এই দুটো মিথাইলকে দুপাশে সরিয়ে আঁকতে হচ্ছে, এটা তো এর অ্যাকচুয়াল জিওমেট্রি নয়, এটা sp2 হাইব্রিডাইজ হওয়া উচিত এবং এর জিওমেট্রি প্ল্যানার হওয়া উচিত, ট্রাইগোনাল প্ল্যানার হওয়া উচিত, সেটা আমরা এখানে আঁকতেও পারছি না, এবং জায়গাটা এতটা কম যে সেটাকে ঠিকমতো আঁকাও যাচ্ছে না। তার মানে ইন রিয়েল লাইফ দে আর ভেরি ক্লোজ টু ইচ আদার, অ্যান্ড দেয়ারফর দে আর স্টেরিক্যালি ডিস্টেবিলাইজিং ইচ আদার, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এইরকম সিচুয়েশনে এই NMe2 গ্রুপগুলো যে বেঞ্জিন রিং বা ন্যাফথালিন রিং এর প্লেন থেকে একটু একটু করে টিল্টেড আউটওয়ার্ডস হয়ে যেতে পারে, তো সেটা কিছু অবাক হওয়ার কিছু নেই। এবং এই 1,8 পজিশনে থাকা সাবস্টিটিউয়েন্টদের নিজেদের মধ্যে যে ঝামেলা, সেটাকে আমরা বলে থাকি পেরিস্টেরিক স্ট্রেন। এই যে স্ট্রেনটা, এটাকে বলা হয় পেরিস্টেরিক স্ট্রেন। তাহলে এই পেরিস্টেরিক স্ট্রেন থাকার জন্য এই NMe2 গুলো প্রবাবলি ন্যাফথালিন রিং এর সঙ্গে কনজুগেশনেও আসতে পারছে না, বিকজ দে হ্যাভ বিন ফোর্সড অর রোটেটেড আউট অফ দ্য প্লেন। অর্থাৎ এখানটায় এই জাতীয় সিস্টেমের জন্য যে ধরনের আমরা ডিলোকালাইজেশন দেখতে পাচ্ছি, সে ধরনের ডিলোকালাইজেশন আমরা প্রবাবলি এর জন্য দেখতে পাচ্ছি না। ইন অ্যাডিশন টু দিস আমাদের যে স্ট্রং রিপালশন সেটা তো রয়েইছে।
তাহলে এটার নাইট্রোজেন লোন পেয়ার অনেক বেশি ডিলোকালাইজড, অনেক লেস অ্যাভেলেবল ফর প্রোটনেশন। এই নাইট্রোজেনের লোন পেয়ার যদি ওটা ফোর্সড আউট অফ প্লেন হয়ে থাকে তাহলে অনেক বেশি অনেক কম ডিলোকালাইজড, অনেক বেশি অ্যাভেলেবল ফর প্রোটনেশন, as well as there is electrostatic repulsion here which you don't have here. এবং এরপর এই ডিম্যানকে বেস করে অর্থাৎ ডিএমএএন কে বেস করে অনেকগুলো কম্পাউন্ড বানিয়েছে যেখানে এটা অ্যাকচুয়ালি দেখেছে যে মানে স্টেরিক হিন্ড্রেন্সটা ঠিক কতটা ইম্পর্টেন্ট, দুটো নাইট্রোজেনের ক্লোজ প্রক্সিমিটিটা কতটা ইম্পর্টেন্ট। আমি একটু আগেই বললাম যে NMe2 যদি এখানে থাকে তাহলে এই হাইড্রোজেনের সাথে তার হয়তো একটু স্টেরিক হিন্ড্রেন্স হবে, সে হয়তো একটু এইদিকে ঠেলে দেবে কম্পেয়ার টু যদি এখানে NH2 থাকে। এখানে যদি NH2 থাকে, এখানে যদি NH2 থাকে তাহলে তারা মোস্ট প্রবাবলি ফোর্সড আউট অফ দ্য প্লেন এবং তার নাইট্রোজেনের লোন পেয়ার ন্যাপথালিনের মধ্যে ডিলোকালাইজ হতে পারে, কারণ NH2 NH2 এর মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স রিলেটিভলি লো, দুটো NMe2 এর মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স রিলেটিভলি হাই। Therefore, they are forced out of plane, and as a result, as we have said, loss of conjugation is increasing the basicity. বাট সাপোজ আমরা এখানে আরেকটুখানি এক্সপেরিমেন্ট করলাম, আমরা এই দুটো জায়গায় এই 2 নম্বর আর এই 7 নম্বর এই দুটো কার্বনে দুটো ওএমই বসিয়ে দিলাম, আর ঠিক সাইমালটেনিয়াসলি আরেকটা কম্পাউন্ড বানানো হলো যেখানে এই 4 নম্বর আর 5 নম্বর এই দুটো জায়গায় ওএমই বসানো আছে। তো ওএমই কি করবে? ওএমই তো বেসিক্যালি প্লাস আর এফেক্ট শো করে। প্লাস আর এফেক্ট যদি শো করে তাহলে তার প্যারা পজিশনে যদি থাকে তাহলে প্লাস আর এফেক্ট শো করবে। প্লাস আর এফেক্ট শো করলে এখানটায় যদি প্রোটনেশন হয় তাহলে প্লাস আর এফেক্ট দিয়ে এইখানটায় মাইনাস চার্জ দেবে, দিলে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন হবে, অর্থাৎ মোট কথা কনজুগেট অ্যাসিডকে স্টেবিলাইজ করবে। তাহলে আমার বেসিটি একটু হলেও বাড়া উচিত। বেসিটি বেড়েছে, দেখো 12.34 থেকে 13.9 কনজুগেট অ্যাসিডের পিকে হয়েছে, তার মানে অ্যাসিডটা একটু উইকার হয়েছে, তার মানে বেসটা একটু স্ট্রঙ্গার হয়েছে। কিন্তু লুক অ্যাট দিস জাম্প, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? লুক অ্যাট দিস জাম্প, এটা অলমোস্ট 10⁴ টাইমস বেড়ে গেছে। তো এটা কি করে হলো? ওএমই অর্থতে থাকলেও তো সেই প্লাস আর এফেক্ট তো একই রকম শো করবে, বরঞ্চ এখানে তো মাইনাস আই এফেক্ট দেখানোর কথা। যদি মাইনাস আই এফেক্ট দেখায় তাহলে তো অ্যাকচুয়ালি NMe2 প্লাসটাকে ডিস্টেবিলাইজ করে দেবে, তাহলে বেসিটি অন দ্যাট কাউন্ট শুড ডিক্রিজ। বাট হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার ইজ দ্য স্টেরিক হিন্ড্রেন্স। এখানে হাইড্রোজেন থাকলে যদি এখানে NMe2 সঙ্গে আনকমফোর্টেবল হয়, তো ওএমই থাকলে আরো আনকমফোর্টেবল হবে। তাহলে ওএমই NMe2 মধ্যে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য এই NMe2 গ্রুপটা শিফট করে আসবে এই দিকে, এই NMe2 গ্রুপটা শিফট করে আসবে এদিকে, অর্থাৎ দুটো NMe2 যারা একে অপরকে অলরেডি তারা ইলেকট্রোস্ট্যাটিক ডিস্টেবিলাইজেশনের মধ্যে ছিল, এই অর্থ ডাইসাবস্টিটিউটেড ডেরিভেটিভটাতে তারা আরো বেশি একে অপরের ঘাড়ে এসে পড়ছে, তার ফলে তারা আরো বেশি আউট অফ প্লেন চলে যাচ্ছে ন্যাপথালিন রিং থেকে, এবং তাদের লোন পেয়ার গুলোর মধ্যে আরো বেশি ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হচ্ছে। তো এর হাত থেকে মুক্তি চাই, এর হাত থেকে ফ্রিডম চাই, and that can only happen if you protonate any one of the two NMe2 groups, and you have the extreme high basicity for the proton sponge derivative. So this is the effect of the hydrogen bonding. এই যে অর্থ পজিশনে দুটো ওএমই গ্রুপ দিয়ে আমরা NMe2 কে আরেকটার ঘাড়ে এনে ফেললাম, এই জিনিসটা ইনফ্যাক্ট আমরা এর আগে দেখেছি, বা এই সেমিস্টারে আমরা দেখছি যখন আমরা অ্যাক্সিয়াল প্যারালিটি পড়ছি। অ্যাক্সিয়াল প্যারালিটিতে অ্যাক্ট্রোপাইসোমারের ক্ষেত্রে এই ধরনের একটা সর্ট অফ বাট্রেসিং এফেক্ট, যেটাতে এই পজিশনে থাকা একটা অ্যাডজাসেন্ট পজিশনে থাকা একটা সাবস্টিটুয়েন্ট, সেটা আমার যে সাবস্টিটুয়েন্টের উপর ফোকাস রয়েছে তাকে ঠেলে সরিয়ে আনছে, এবং তার ফলে তার বেসিসিটি চেঞ্জ হচ্ছে, বা অ্যাক্ট্রোপাইসোমারিজমে একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে যাওয়ার জন্য যে এনার্জি বেরিয়ে আসে, এনার্জি বেরিয়ারটাকে ইনক্রিজ করে দিচ্ছে। এই জিনিসটাকে বলা হয় বাট্রেসিং এফেক্ট। সো we have already discussed the effect of hydrogen bonding on determining the relative acidity and basicity. যদি হাইড্রোজেন বন্ডিং কনজুগেট বেসে অ্যাপিয়ার করে তাহলে কনজুগেট বেস স্টেবিলাইজড হবে, অ্যাসিডিটি বেশি হবে। যদি অ্যাসিডের মধ্যে ইটসেলফ হাইড্রোজেন বন্ডিং থাকে তাহলে সেই হাইড্রোজেনকে সরিয়ে আনাটা রিলেটিভলি ডিফিকাল্ট হবে, তাহলে তার অ্যাসিডিটি রিলেটিভলি কম হবে। যদি বেসের কনজুগেট অ্যাসিডে হাইড্রোজেন বন্ডিং অ্যাপিয়ার করে তাহলে সেটা স্টেবিলাইজিং, তাহলে বেসটার বেসিসিটি হয়তো প্রবাবলি একটু বেশি হবে। অল কম্পেয়ার টু সিচুয়েশনস যেখানে এই ধরনের ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিংকে আমরা দেখতে পাচ্ছি না। So I hope that you have enjoyed this lecture and your concepts is a little bit better now. And thank you for your patience, and I will see you in the next one.